আচ্ছা, আজকে আমরা আবার নতুন করে ক্লাস শুরু করতে চলেছি। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু চ্যাপ্টার 2, চাহিদা বা ডিম্যান্ড। এখান থেকে সাধারণত 2 নম্বরের একটা প্রশ্ন আসে, কিন্তু তোমরা এই চ্যাপ্টারটা পড়লে বুঝতে পারবে খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। তো আমাদের দেখো, চ্যাপ্টারের নামকরণই আছে চাহিদা বা ডিম্যান্ড। তাহলে আমাদের প্রথমেই জেনে নিতে হবে যে চাহিদা বা ডিম্যান্ড কাকে বলে। চাহিদা সম্পর্কে সবারই মোটামুটি অল্প স্বল্প একটু ধারণা আছে। আমি যদি যে কাউকে জিজ্ঞেস করি চাহিদা বলতে তুমি কী বোঝো, সে প্রথমে উত্তর দেবে যে যখন কোনো কিছু জিনিস আমরা পেতে চাইছি বা পাওয়ার আকাঙ্ক্ষা করছি, সেটাই হচ্ছে চাহিদা। একেবারে সত্যি কথা, সাধারণ অর্থে চাহিদা বলতে আমরা তাই বুঝি। কিন্তু অর্থনীতিতে আমাদের চাহিদার ডেফিনেশনটা কিন্তু একটু আলাদা। আলাদা কীরকম, যে আমরা যখন অর্থনীতিতে চাহিদার সংজ্ঞা দেব, তখন চাহিদা কিন্তু শুধুমাত্র কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকেই কিন্তু বোঝাবে না। সেক্ষেত্রে পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা তো থাকতেই হবে, কিন্তু তার সাথে সাথে আরও একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে ওই দ্রব্যটা ক্রয় করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা। কাজেই আমরা সাধারণ অর্থে যাকে চাহিদা বলছি, অর্থনীতিতে সেটাকে আমরা তখন গিয়ে বলছি কার্যকরী চাহিদা। তাহলে কার্যকরী চাহিদা এইটা সমান সমান আমরা লিখতে পারি যে ইচ্ছা প্লাস ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্লাস আরেকটা কি, সেটা হচ্ছে ক্রয় ক্ষমতা। ঠিক আছে, এই যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এইটা শুধুমাত্র থাকলেই কিন্তু অর্থনীতিতে আমরা তাকে চাহিদা বলছি না। তার সাথে যখন আমাদের ক্রয় ক্ষমতাটা জুড়ে যাচ্ছে, তখনই সেটা হচ্ছে কার্যকরী চাহিদা, বা অর্থনীতিতে আমরা সেটাকে চাহিদা বলে থাকি। তোমাদেরকে যদি আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে তোমরা আরও বেশি ভালো করে বুঝতে পারবে। যেমন ধরো, তোমাদেরকে বাবা 500 টাকা হাতে দিয়েছে, তোমরা সেই 500 টাকা হাতে নিয়ে মার্কেটে গেছো, কি কিনবে? একটা সালোয়ার কিনবে। এবার দোকানে অনেকগুলো সালোয়ার দেখিয়েছে, তার মধ্যে তোমার একটা সালোয়ার পছন্দ হয়েছে, কিন্তু সেই সালোয়ারটার দাম হচ্ছে 700 টাকা। তোমার ওই সালোয়ারটা কিনতে তুমি ইচ্ছুক, কিন্তু তোমার কাছে তার জন্য যথেষ্ট পরিমাণ যে ক্রয় করার যে ক্ষমতা, সেটা কিন্তু নেই। কেন না, সালোয়ারের দাম 700 টাকা, তোমার কাছে আছে হচ্ছে 500 টাকা, অর্থাৎ ক্রয় ক্ষমতাটা কিন্তু তোমার নেই। কাজেই তোমার সেটা ইচ্ছে থাকলেও কিন্তু তুমি সেটাকে কিনতে পারছো না। কাজেই তোমার ইচ্ছে আছে, কিন্তু তোমার ক্রয় ক্ষমতা নেই। কাজেই সেখানে অর্থনীতিতে আমরা কিন্তু সেটাকে চাহিদা হিসেবে গণ্য করব না। তাহলে বোঝা গেল যে অর্থনীতিতে চাহিদা বলতে আমরা কী বুঝি। আরেকবার বলে দিই, অর্থনীতিতে চাহিদা বলতে সাধারণত আমরা কার্যকরী চাহিদাকেই বুঝে থাকি, যে ক্ষেত্রে আমাদের ইচ্ছে তো থাকবেই, বা সেই দ্রব্যটা পাওয়ার আমাদের ইচ্ছে বা আকাঙ্ক্ষা থাকবে, এবং তার সাথে সাথে সেইটা ক্রয় করার যে ক্ষমতা, সেটাও আমাদের থাকবে। তাহলে এই দুটো জিনিস যখন একসাথে হবে, তখন আমরা বলবো যে আমাদের কার্যকরী চাহিদা আছে। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা। ব্যক্তিগত চাহিদা, তোমরা নামটা শুনেই বুঝতে পারছো যে ব্যক্তিগত মানে হচ্ছে কোনো একজন ব্যক্তির কথা বলা হচ্ছে। তো ব্যক্তিগত চাহিদা বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি, যখন কোনো আমরা ব্যক্তি বা কোনো একটা পরিবার কোনো একটা দ্রব্য যখন কিনতে চাইছে, তখন কী পরিমাণ কিনতে চাইছে বা তার সেই দ্রব্যটার প্রতি কতটা চাহিদা আছে, তাহলে সেটাই হচ্ছে ওই ব্যক্তির বা ওই পরিবারের ব্যক্তিগত চাহিদা। বোঝা গেল কি বললাম?
কিন্তু যদি আমরা বাজার চাহিদার কথা বলি, তাহলে বাজার চাহিদাটা হচ্ছে যে আমাদের সমাজ তো আর একজন ব্যক্তি বা একটা পরিবার নিয়ে নয়, আমাদের সমাজে অনেক ব্যক্তি বা অনেক পরিবার মিলেই আমরা একসাথে বসবাস করি, সেই জন্যই আমরা সমাজবদ্ধ জীব। তো কাজেই আমরা যদি এরকম প্রতিটা ব্যক্তি বা প্রতিটা পরিবারের কোনো একটা জিনিসের প্রতি যে চাহিদা বা তাদের সেই জিনিসটার প্রতি যে চাহিদা, সেই চাহিদাগুলো যদি আমরা একসাথে যোগ করে দিতে পারি বা সমস্তটা যদি একসাথে করে দিতে পারি, তাহলে সেটাই হচ্ছে আমাদের বাজার চাহিদা। তার মানে ব্যক্তিগত চাহিদাগুলোকে যোগ করে করে আমরা কী পেতে পারি? বাজার চাহিদা পেতে পারি। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে চাহিদা তালিকা। চাহিদা তালিকা হচ্ছে আর কিছু না, এই যে আমরা ধরো যদি আমরা ব্যক্তিগত চাহিদা তালিকা যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা দ্রব্যের ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট দাম, বিভিন্ন দামে, নির্দিষ্ট দামে না বলে আমরা বলি বিভিন্ন দামে কোনো একটা দ্রব্য কোনো একজন ব্যক্তি যে পরিমাণ চাহিদা করবে, সেইটা যদি আমরা একটা তালিকা বা ছকের মাধ্যমে যদি প্রকাশ করি, তাহলে সেটাই হবে সেই ব্যক্তির চাহিদা তালিকা। তাহলে একটা ব্যক্তিগত চাহিদা তালিকা যদি ধরো, আমি তোমাদের একটা ছোট্ট করে বলি উদাহরণ দিয়ে, যে ধরো একটা জিনিসের দাম, সেটাকে আমি পি বলছি, প্রাইস, আর যদি দ্রব্যটাকে আমি কিউ বা কোয়ান্টিটি বলি, ধরো আমরা একটা কল্পনা করে নিতে পারি পেন। এখন তুমি পেন কিনতে গেছো, ধরো পেনের দাম বললো 5 টাকা। তাহলে যদি 5 টাকা পেনের দাম বলে, তোমার কাছে ধরো 22 টাকা আছে, তুমি তাহলে তখন 4টি পেন কিনলে। কিন্তু পেনটার দাম যদি 5 টাকা না হয়ে 7 টাকা হয়, তখন দেখা গেল যে তোমার যে ক্রয় ক্ষমতাটা তাতে তুমি তখন আর 4টে কিন্তু কিনতে পারছো না, তখন দেখা যাচ্ছে তুমি সেখানে 3টে কিনছো। আবার যদি পেনের দামটা বেড়ে যদি 10 টাকা হয়, তখন দেখা যাচ্ছে তুমি সেখানে 2 টাকা দুটো কোয়ান্টিটি কিনছো, অর্থাৎ 2টো পেন কিনছো। তার মানে যখন পেনের দাম 5 টাকা, প্রাইসটা 5 টাকা, তখন তুমি 4টে কোয়ান্টিটি কিনছো। যখন পেনের দাম 7 টাকা, তখন তুমি 3টে পেন কিনছো। যখন পেনের দাম 10 টাকা, তখন তুমি 2টো কিনছো। তাহলে এই যে বিভিন্ন দামে সেই দ্রব্যটা তোমার যে বিভিন্ন চাহিদা বা যে কোয়ান্টিটিটা যেটা তুমি কিনতে চাইছো বা কিনছো, তাহলে সেইটাকে যখন আমরা একটা তালিকার আকারে বা ছকের আকারে প্রকাশ করব, সেটাকেই আমরা বলছি ব্যক্তিগত চাহিদা তালিকা। ঠিক একই রকমভাবে আমরা বাজার তালিকাও প্রকাশ করতে পারি। কীরকমভাবে? বাজার তালিকার ক্ষেত্রে তাহলে আমরা জানি যে ব্যক্তিগত চাহিদাগুলোকে যোগ করে করে আমরা বাজার চাহিদা আমরা নির্ণয় করেছিলাম। সেই রকম বাজার চাহিদার ক্ষেত্রেও তাই, যে সেই দ্রব্যটার ক্ষেত্রে বিভিন্ন দামে মোট যতটা পরিমাণ কোয়ান্টিটি চাহিদা হচ্ছে, তাহলে সেগুলো যদি আমরা একটা তালিকার আকারে প্রকাশ করি বা একটা ছকের মাধ্যমে প্রকাশ করি, তাহলে সেইটাকেই আমরা বলবো বাজার তালিকা। ঠিক আছে? এরপরে আমরা একটা নতুন জিনিসে চলে আসছি, সেটা হচ্ছে চাহিদা সূত্র। চাহিদা সূত্র কাকে বলে? এটাকে আমরা চাহিদার নিয়ম বা চাহিদার সূত্র বলতে পারি। তাহলে চাহিদার নিয়ম বা চাহিদার সূত্র বা ল অফ ডিম্যান্ড বা ডিমান্ড ল যাই বলি না কেন, সেটা কী জিনিস? এখানে
আমাদেরকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বর হচ্ছে, ধরো যখন আমরা কোনো একটা জিনিস কেনার ইচ্ছে প্রকাশ করি বা কিনতে যাই, তখন আমাদের কিন্তু তার সাথে কিছু জিনিস জড়িত থাকে। যেমন আমি যদি ক্রেতা হই, তাহলে আমার রুচি, পছন্দ, আমার আর্থিক আয় কীরকম, বা অন্যান্য দ্রব্যের দাম কীরকম, তার রেসপেক্টে আমি যে দ্রব্যটা কিনতে যাচ্ছি তার দাম কীরকম, বা আমি কোন সময় কিনতে যাচ্ছি, তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু ম্যাটার করে। কাজেই আমি যখন চাহিদার সূত্র বা নিয়ম যখন বলবো, তখন কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কাজে আমাদের ডেফিনেশনটা যখন দেব, তখন এগুলো বাদ দিয়ে যদি আমরা দিতে চাই, তাহলে কিন্তু আমাদের ডেফিনেশনটা সম্পূর্ণ হবে না। তো কাজেই আমাদের চাহিদার নিয়ম বা সূত্র যদি আমরা বলতে চাই, তখন বলতে হবে যে ক্রেতার রুচি, পছন্দ, ক্রেতার আর্থিক আয়, অন্যান্য দ্রব্যের দাম এবং সময়কাল। এগুলো যদি অপরিবর্তিত থাকে, অর্থাৎ কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ কি না, একই আছে, কোনো পরিবর্তন হয়নি, এইটা যদি আমরা ধরে নিই, ধরে নিয়ে কোনো একটা দ্রব্যের দাম যদি বাড়ে, তাহলে সেই দ্রব্যের চাহিদাটা কমে যাবে। আবার উল্টোটা, যদি দ্রব্যের দাম কমে যায়, তাহলে চাহিদা বেড়ে যাবে। দাম বেড়ে গেলে চাহিদা কমে যাবে, আর দাম কমে গেলে চাহিদা বেড়ে যাবে। অর্থাৎ একটা বিপরীত সম্পর্ক আমরা পাচ্ছি কার কার মধ্যে, সেটা হচ্ছে দাম মানে প্রাইস আর কোয়ান্টিটির মধ্যে। প্রাইস যদি ফল করে বা কমে, তাহলে কোয়ান্টিটি বেড়ে যাবে, এটা একটা হবে। আর যদি এরকমটা হয়, প্রাইস বেড়ে যায়, তাহলে কোয়ান্টিটিটা ফল করবে বা কমে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এই পি আর কিউ যেটা, তার মধ্যে আমরা একটা ব্যস্ত সম্পর্ক পাচ্ছি, একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে। তাহলে আমি এই চাহিদার যে নিয়ম বা সূত্র যেটা, সেটা আমি আরেকবার পরিষ্কার করে বলে দিই তোমাদের। যে চাহিদার নিয়ম বা সূত্র হচ্ছে ক্রেতার রুচি, পছন্দ, ক্রেতার আর্থিক আয়, অন্যান্য দ্রব্যের দাম এবং সময়কাল। এই সমস্ত জিনিসগুলো যখন অপরিবর্তিত থাকছে বা অপরিবর্তিত থাকা অবস্থায় কোনো দ্রব্যের দাম যদি বেড়ে যায়, তাহলে সেই দ্রব্যের চাহিদার পরিমাণ কমবে, আর দাম যদি কমে যায়, তাহলে চাহিদার পরিমাণ বাড়বে। এটাই হচ্ছে চাহিদার নিয়ম বা সূত্র। এখানে আমরা দাম এবং যে কোয়ান্টিটি বা চাহিদার যে পরিমাণটা, এ দুটোর মধ্যে যে সম্পর্কটা পেলাম, সেটা হচ্ছে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক পেলাম। ঠিক আছে? তাহলে আমাদের চাহিদার নিয়ম বা সূত্র পর্যন্ত আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম, তাহলে পুরোটা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার, তাই তো? নেক্সট যেটা আসছি আমি, সেটা হচ্ছে চাহিদা অপেক্ষক। দেখো, অপেক্ষক কথাটা তোমরা তো আগের ক্লাসেই শুনেছ। অপেক্ষক বা ফাংশন তোমাদের কিছুটা হলেও ধারণা হয়েছে। আমি আবার একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। অপেক্ষকের ধারণা দিতে গিয়ে আমরা সেখানে দুটো ভেরিয়েবল ধরেছিলাম, অর্থাৎ চলরাশি ধরেছিলাম। সেটা হচ্ছে একটা এক্স ধরেছিলাম, তাই তো? চলরাশি ধরেছিলাম আমরা একটা এক্স, দুটো চলরাশি, একটা এক্স ধরেছিলাম, একটা ওয়াই ধরেছিলাম। এক্স যেটা, সেইটা আমরা বলেছিলাম যে এটা হচ্ছে স্বাধীন চলরাশি,
বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াই যেটা সেইটা আমরা বলেছিলাম যেটা নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কেন বলেছিলাম? এ কারণেই বলেছিলাম যে এক্সের এক একটা মানের জন্য আমরা সেখানে ওয়াইয়ের এক একটা করে মান পাচ্ছিলাম, অর্থাৎ ওয়াইটা এক্সের ওপরে ডিপেন্ডেন্ট, তাই তো? এবং সেক্ষেত্রে আমরা যখন ফাংশন বা অপেক্ষকের ডেফিনিশান দিয়েছিলাম তখন বলেছিলাম যে আমরা যেহেতু এক্সটা হচ্ছে স্বাধীন চলরাশি আর ওয়াইটা হচ্ছে নির্ভরশীল চলরাশি, সেই জন্য আমরা বলেছিলাম যে ওয়াই চলরাশিকে আমরা এক্সের অপেক্ষক বলতে পারি। এবং তখন আমরা যে সাংকেতিক যে চিহ্নটা আমরা সেক্ষেত্রে প্রয়োগ করেছিলাম বা যেভাবে আমরা অপেক্ষকটা লিখি সেইভাবে লিখে দেখিয়েছিলাম আমরা ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, অর্থাৎ এই এক্সের মানের ওপরে ওয়াইয়ের মানটা নির্ভরশীল এবং এক একটা এক্সের মানের জন্য আমরা এক একটা ওয়াইয়ের মান পাবো। এটুকুলো তোমরা আগের দিনই পড়েছো, আমরা সেই জন্য বলেছিলাম যে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এ পর্যন্ত তোমাদের জানা। এখন আমরা যদি এইখান থেকে চাহিদা অপেক্ষকে আসি, দেখো খুবই সোজা, আলাদা কিছু বিষয়বস্তু নেই এখানে। দেখো দুটো চলরাশি একটা আরেকটার উপরে নির্ভরশীল। এবার এর চাহিদার কথা চিন্তা করো। চাহিদাতে আমরা কি দেখেছিলাম? চাহিদাতে আমরা দেখেছি যে আমার দ্রব্যটার দাম কীরকম তার উপরে ডিপেন্ড করছে আমি দ্রব্যটা কতটা পরিমাণ চাহিদা করব কি করব না। তার মানে দাম একটা ভেরিয়েবল হবে, দাম মানে প্রাইস পি ধরলাম, আর এখানে চাহিদা মানে কোয়ান্টিটিটাকে আমি কিউ ধরছি, সেইটাকে আমি বলছি চাহিদার পরিমাণ, আর এটাকে আমি বলছি প্রাইস। তাহলে এই দুটোর মধ্যে আমি এই দুটোর সাহায্য নিয়ে আমি অপেক্ষকটা বার করতে পারবো, চাহিদা অপেক্ষকটা। তাহলে চাহিদা অপেক্ষকটা কীরকম হবে? চাহিদা অপেক্ষক হবে কিউ ইকুয়াল টু ফাংশন অফ পি। কেন কিউ ইকুয়াল টু ফাংশন অফ পি? কেননা পিটা হচ্ছে দাম, দামটা কীরকম তার উপরে আমার এই কোয়ান্টিটি বা চাহিদার যে পরিমাণটা সেটা নির্ভর করছে। তাহলে পি এর বিভিন্ন দামে আমি কিন্তু বিভিন্ন পরিমাণে কিউ পাবো, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমার কিউ ইকুয়াল টু ফাংশন অফ পি, এটাই হচ্ছে আমার চাহিদার অপেক্ষক। দেখো একই রকমভাবে আমরা কিন্তু করেছিলাম। এখানে এক্স আর ওয়াই দুটো চলরাশি ছিল, ভেরিয়েবল ছিল দুটো, আর এখানে পি আর কিউ। পিটা হচ্ছে প্রাইস আর কিউটা হচ্ছে আমাদের চাহিদা বা চাহিদার পরিমাণ। তাহলে চাহিদা অপেক্ষক তোমরা বুঝে গেলে যে বিভিন্ন দামে আমাদের চাহিদার পরিমাণ যেটা হবে সেইটাই যখন আমরা বা সেই সম্পর্কটাকেই যখন আমরা একটা সাংকেতিক চিহ্নের মাধ্যমে উপস্থাপন করব সেটাই হচ্ছে চাহিদা অপেক্ষক। তাহলে চাহিদা অপেক্ষক আমরা লিখলাম কিউ ইকুয়াল টু ফাংশন অফ পি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা দেখো চাহিদার অপেক্ষক থেকে আমরা চাহিদা রেখা কিভাবে টানতে পারি সেইটা আমরা দেখাবো। আগের দিনেও ঠিক তাই, আমি তোমাদের দেখিয়েছিলাম যে ফাংশন থেকে যখন আমি কার্ভটা ড্র করব তখন কী রকমভাবে করব। ঠিক একই রকমভাবে একই সূত্র প্রয়োগ করে একই ওয়েতে আমি এখানে চাহিদা অপেক্ষক থেকে চাহিদা রেখাটা কিভাবে আঁকবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। অলরেডি তোমাদের জানা হয়ে গেছে চাহিদা তালিকা, সেখানে আমরা বিভিন্ন দামে তোমার কোয়ান্টিটির পরিমাণটা কীরকম সেটা আমরা তালিকার মাধ্যমে প্রকাশ করেছি। ধরো সেই রকমই একটা চাহিদা তালিকা আমি নিয়ে নিচ্ছি, তাহলে তোমাদের আমার বোঝাতে সুবিধে হবে। এখানে ধরো পি, একটু বড় করে নিই তোমাদের সুবিধা হবে। এটা ধরো পি মানে প্রাইস, আর এটা ধরো কিউ মানে কোয়ান্টিটিটা চাহিদার পরিমাণটা। ধরো আমি বললাম যে যখন দামটা হচ্ছে 4 টাকা তখন আমি 2 ইউনিট কিনছি, যখন দাম 3 টাকা তখন আমি ধরো 4 ইউনিট কিনছি, আর যখন দাম ধরো 2 টাকা তখন আমি 6 ইউনিট কিনছি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা একটা চাহিদা তালিকা। এই যে দেখো দাম প্রাইস পি,
এর ওপরে ডিপেন্ড করে আমার কোয়ান্টিটিটা হচ্ছে, সেইটাই আমি এই তালিকার মাধ্যমেও দেখিয়েছি। আমি অপেক্ষকের মাধ্যমে যখন দেখাচ্ছি সেই জিনিসটাই আমি দেখাচ্ছি। এবার আমি আঁকবো কীভাবে, এখান থেকে আমি রেখাচিত্রটা কীভাবে আঁকবো, চাহিদা রেখাটা কীভাবে আঁকবো। তাহলে আমাদেরকে দুটো অ্যাক্সিস নিয়ে নিতে হচ্ছে, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই, অনুভূমিক আর উলম্ব দুটো অক্ষ। এটা মূল বিন্দু আমরা ধরে নিয়েছি। এই দিকে আমরা প্রাইসটাকে মেজার করছি, দামটাকে, ঠিক আছে। আর এই দিকে আমরা কোয়ান্টিটিটাকে মেজার করছি। এইবারে আমি কি বলেছি দেখো, এখানে বললাম যখন দাম 4 টাকা, তাহলে আমি একটু ইয়ে করে নিই, 1 2 3 4 5। তাহলে 4 টাকা মানে 1 2 3 4। আচ্ছা এদিকেও করে নিই, 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত করে নিলাম, ঠিক আছে। প্রতিটা 1 ইউনিট 1 ইউনিট করে ধরেছি আমি, ঠিক আছে, মেজারমেন্টগুলো। তাহলে 4 ইউনিট, যখন 4 টাকা যখন প্রাইস, তখন আমি 2 ইউনিট কিনছি। তাহলে 1 2 3 4, তখন আমি কত কিনছি? 2। তার মানে হচ্ছে এইখানটাতে একটা পয়েন্ট পেলাম, ঠিক আছে। এটা পেলাম আমি 4 2 এর কম্বিনেশন। এরপরে যখন আমার দাম কমে গিয়ে 3 টাকা হয়ে গেল, ঠিক আছে, যখন 3 টাকা হয়ে গেল, তখন আমি কত কিনছি? 4 ইউনিট, 1 2 3 4। তার মানে আমার হচ্ছে এইখানটাতে। তাহলে এটা আমি কম্বিনেশন পেলাম 3 4-এর। এরপরে দামটা যখন আরও কমে গিয়ে 2 টাকা হয়ে যাচ্ছে, তখন আমি কিনছি 6 ইউনিট, অর্থাৎ 1 2 3 4 5 6। তার মানে এইখানটাতে। দেখো এই যে কম্বিনেশানগুলো পেলাম, তাহলে এটা যদি আমি যোগ করে দিই, তাহলে কীরকম পাচ্ছি? আমি একটা স্ট্রেট লাইন পেলাম, সেটা কি ওপর থেকে নিচের দিকে নেমে এলো, তাই তো। তাহলে এই কার্ভটাকেই আমি বলছি চাহিদা রেখা বা ডিমান্ড কার্ভ। তাহলে ডিমান্ড কার্ভটা আমরা কী রকম দেখলাম? আমরা এটা দেখলাম ডাউনওয়ার্ড স্লোপিং, তাই তো, ওপর থেকে নিচের দিকে নেমে আসছে। এই দেখো আমি এখানে চাহিদা তালিকাতে যা দেখিয়েছি আমি কিন্তু সেটাই করেছি, আমি কিন্তু আলাদা কিচ্ছু করিনি। দেখে নাও, আমি মিলিয়ে দিচ্ছি, এই যখন 2 তখন 6, এই সরি এটা এখানটাতে, হ্যাঁ। তাহলে বুঝতে পারলে আমরা কিভাবে চাহিদা অপেক্ষক থেকে আমরা চাহিদা রেখাটা আঁকছি। তাহলে আজকে আমাদের পড়ানোটা এই পর্যন্তই রইল। নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারের বাকি যা কিছু আছে পরবর্তী থেকে আবার নতুন করে শুরু করব।